এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সবাই যদি মন থেকে চায় থাকি তাহলে থাকবো। কথার নীতিতার্থ বুঝতে অসুবিধা হয় না দুই নারীর। মেহজাবিনকে নড়তে চড়তে না দেখে কিছুটা অসন্তুষ্ট হলেন ওনারা। বিয়ে হয়ে গেছে, এখনো দায়িত্ববোধ নিয়ে সচেতনতা আসেনি। জরি খালা এগিয়ে এসে মৃদু ধাক্কা দিলেন স্থবিরতা লাভ করা মেয়েটিকে। চাপা সুরে বললেন, জামাইরে ঘরে নিয়ে যাও, সুবিধা অসুবিধা দেহ। কালকের মতো জানি দরজা থাইকা বিদায় না হয়। আমি কি বিদায় করেছিলাম নাকি? তোমাদের জামাই মহা ব্যস্ত, তা জানো না? ব্যস্ত বইলেই অবসরে লেগে পাশে থাকবা। তোমার আব্বারও অসুখ, ভাই দেশে নাই, আম্মু অফিসে। আমরা হইলাম পর মানুষ। এখন বাড়ির মাইয়া হিসেবে তোমার দায়িত্ব তারে সমাধান করার। মেহজাবিন এক গাদার সাংসারিক জ্ঞান শুনে গা মুচড়ে উঠে দাঁড়ালো। সবাইকে শুনিয়ে বলল, ফ্রিজ থেকে খাসির মাংস নামাও খালা, পদ্মার ইলিশ আছে কিনা দেখো, তোমাদের জামাই আজ থাকবে। নিশান্ত ঝুঁকে না গেলে ঠোঁটে লেগে থাকার সূক্ষ্ম হাসিটা নিশ্চিত দেখা যেত। সে নিচু হয়ে পায়ের জুতা খুলতে খুলতে বলল, খালা, আপনার বোকা মেয়েটাকে বোঝান, সমাদর করতে দামি খাবারের আয়োজন করতে হয় না, প্রয়োজন হয় আন্তরিকতার। কেউ ভালোবেসে নিজের হাতে 1 কাপ চা করে দিলেও আমার জন্য তার গুরুত্ব অনেক। মেহজাবিন জবাব না দিয়ে গম্ভীর হলো। জোরেও তানি একে অপরের সঙ্গে চোখাচোখি করলেন। এরপর নিশান্তের আনা ব্যাগগুলো নিয়ে সরে গেলেন। নিশান্ত ভেতরে প্রবেশ করে পকেট থেকে ওষুধের পাতাটা বের করে দিল। ড্রাইভারকে প্রতিমন্থ পেয়ে নিচে নিয়ে এসেছে ওষুধটা। মেহজাবিন পাতাটা নিতে চাইলে নিশান্ত হাত চেপে ধরল। মেহজাবিন চমকে উঠে আশেপাশে তাকালো। ওরা দুজন ব্যতীত নিস্তলায় আর কেউ নেই। নিশান্ত গম্ভীর সুরে বলল, একজন আমার ফোন ধরছে না কেন? হুকুম চাপিয়ে দিতে না পেরে কেউ বোধহয় হাসপাস করছে। কোনটা চাপিয়ে দেওয়া আর কোনটা ভালো চাওয়া এটুকু জ্ঞান বুঝি হয়নি? ভালোটা বুঝতে হলে খারাপটা সম্পর্কে জ্ঞান থাকতে হয়। আমার আশেপাশের মানুষগুলো আমাকে ভালো খারাপ দুই দিকেই মূর্খ বানিয়ে রাখতে ভালোবাসে। একটু ঘুরিয়ে ভাবলেই দেখতে পেতে ব্যাপারটা অভিযোগের নয়, বরং আদরের। তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ভালোবাসে। আশেপাশের মানুষ তো আপনি বাসেন। কথার পিঠে জিজ্ঞেস করে বসলো মেহজাবিন। নিশান্ত গভীর চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তুমি উপলব্ধি করতে পারো? পারি না। তাহলে বাসি না। বলে হাতটা ছেড়ে দিল নিশান্ত। মেহজাবিনকে অসন্তুষ্ট হলেও সে কথায় সে কি পুরুষটির কাছে স্বীকারোক্তি চাইছিল বোধ হয়। ওর চোখের তারা আর মেদুর ছায়াপথ নিশান্তের নজরে এড়ায়নি। মেহজাবিন ওষুধটা নিয়ে বাবাকে খাইয়ে দিতে গেল। নিশান্ত গেল শ্বশুরের শরীরের খবর নিতে। সুলতান শেখ জেগেছিলেন। দুজনকে একত্রে দেখে খুশি হলেন। নিশান্ত সালাম দিয়ে দূরত্ব রেখে বসলো। কুশলাদি বিনিময়ের পর সুলতান শেখ প্রশ্ন করলেন, তুমি এখন ঢাকাতেই থাকছো তো? জি, আপাতত ঢাকা সেক্টরেই আছি, তাই বাড়িতেই থাকা হচ্ছে। অসুস্থ হয়ে বিছানায় পড়েছি বলে সুমা আমাকে কাজ করতে দিচ্ছে না। এত অবসর মেনে নিতে পারছিও না, তারপরও যাওয়াটা দেশে নেই, মিহাও নেই। বাড়িটাকে ধুধু প্রান্তরের মতো মনে হচ্ছে। মিহা কিছুদিন এই বাড়িতেই থাকুক এখন। নিশান্ত কিছু বলার আগেই মেহজাবিন দৃঢ় স্বরে ঘোষণা দিল, তুমি চিন্তা করো না বাবা, আমি এখানেই থাকছি। তুমি সুস্থ না হওয়া অবধি কোথাও যাব না। নিশান্ত বইয়ের ঘরে এসে বিছানায় হাত পা মিলিয়ে শুয়ে পড়ল। বলল, থাকবে বললে জামা কাপড় নিয়ে আসতাম। কেন? আমার জামা কাপড় তো এ বাড়িতেই সব। আমারগুলো তো নেই। মেহজাবিন দৃষ্টি খাটো করল। লোকটার হাব ভাব ওর সুবিধার লাগছে না। চলে যেতে নিলে নিশান্ত উঠে বসে বলল, কোথায় পালাচ্ছ? পালাবো কেন? আপনার জন্য আন্তরিকভাবে চা বানাতে যাচ্ছি। আপাতত আন্তরিকভাবে কাছে আসলে খুশি হই। নিশান্তের চোখে চোখ রেখে গলা শুকিয়ে এলো ওর। প্রসঙ্গ এড়াতে বলল, শোভা কেমন আছে? শোভা ভালো আছে। কাল রিলিজ দিয়ে বাসায় নিয়ে যাব, কিন্তু শোভার ভাইয়ের শরীরের খবর নেওয়ার প্রয়োজন
অনুভব করছে না কেউ? কিন্তু মনে হচ্ছে ফুর্তিতেই আছেন। নিয়ম করে ওষুধ খেয়েছিলেন তো? আমার নিঃশান্ত যে ওষুধের অভাবে ভুগছে তার প্রমাণস্বরূপ মেহজাবিন নিজের উপর কর্তৃত্ব হারালো। ক্ষীণ সুরে প্রতিবাদ করলো। শর্ত। নিঃশান্তের হাত দুটো খাঁচা হয়ে বউটাকে মুখের মাঝে বন্দি করে বলল, আমাকে বোকা মনে হয়? ওইসব শর্ত মাঝখানে রেখে আমার সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজেকে দুর্বল হওয়া থেকে আটকাতে চাইছো, তা কি বুঝি না? মেহজাবিনের জবাব পাওয়া গেল না। নিঃশান্ত সযত্নে ওর বন্ধ চোখ, নাক, ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দেখল। এক পর্যায়ে মেহজাবিন টের পেল তার চোখের পাতায় ঠোঁটের স্পর্শ পড়েছে। কপালে কপাল ঠেকে গভীর কণ্ঠে ডাকলো নিঃশান্ত। মেহজান, কি? আমার স্পর্শে তুমি অনিরাপদ বোধ করো? না না। ঘৃণা বোধ করো? হ্যাঁ। যত্নের উপস্থিতি পাও? উপ- তাহলে তুমি কেন আমাকে উপলব্ধি করতে পারো না? একজন বোধ সম্পন্ন ব্যক্তিরই উপলব্ধির শক্তি থাকে। বোধ যতটা মূল্যবোধ সম্পূর্ণ হয়, উপলব্ধি ততটাই গভীর হয়ে ওঠে। মিহা হতে পারে মনের দিক থেকে দুর্বল, হতে পারে চতুরতা বর্জিত, তবে বোধ শক্তিহীন নয়। নয় বলে স্বামীর আচরণ, ব্যবহার, ইঙ্গিত সবটাই ওর নারী মন অনায়াসেই বুঝতে পারে। মানুষের সবচেয়ে বড় গুণ তারা মুখে প্রকাশ না করেও মনের কথা বুঝে দিতে পারে। নিঃশান্ত সে দলেরই পথিকৃত। ওর কঠোরতম ব্যক্তিত্বের পেছনে যে একটি স্নেহ বাৎসল্য মন আছে, সেটা ওর কাছের মানুষেরাও অবগত। নিঃশান্তের মাঝে প্রেমিক সুলভ তারল্য নেই, তবে মনের মাঝে প্রেম আছে। সেই প্রেম দাবানলের মতোই ছড়িয়ে পড়ে, নিজেকে জাহির করে না, বরং প্রদীপের শিখার মতো মিটমিট করে জ্বলতে থাকে। মেহজাবিন যখন থেকে সেই প্রদীপের নরম আলো আবিষ্কার করতে সক্ষম হয়েছে, তখন থেকেই নতুন একটি উপলব্ধি ওর মনকে মিশ্র অনুভূতিতে দ্রবীভূত করে তুলছে বৈকি। কিন্তু উপলব্ধিও কখনো কখনো ব্যক্তিত্বের কাছে অসার হয়ে পড়ে, যদি উভয়ের মাঝে জেদ ও ভুল বোঝাবুঝির মাত্রাটা বেশি হয়। নিঃশান্ত মেহজাবিনের সম্পর্কে অনুরাগ একপাক্ষিক, অভিযোগ একপাক্ষিক, কোনোটারই দ্বিপাক্ষিক সমন্বয় ঘটে না বলেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আর সম্পর্কে যখন অনুরাগের চেয়েও অভিযোগের পাল্লা ভারী হয়ে যায়, সেখানে আবেগের স্বতঃস্ফূর্ততা মূর্ছা যায়, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় হয়। মাঝে মাঝে মনের প্রবঞ্চনায় যেটুকু অনুভূতি প্রদীপের নিভু নিভু আলোর মতো জ্বলে উঠছে, পরক্ষণই বাহ্যিক অথবা আত্মিক বিপর্যয় দ্বারা বিঘ্নিত হচ্ছে, যেমনটা এখন হলো। বহুদিনের পিপাসু হৃদয় যখনই টলটলে সরোবরের খোঁজ পেয়ে ঠোঁট ছুঁয়ে চুমুক দিতে গেল, আস্বাদন করতে চাইল প্রিয়তমার প্রেমরস, তখনই মেহজাবিন বলে উঠল, উপলব্ধি তখনই স্পষ্ট, সত্য, সুন্দর যখন সম্পর্কে স্বচ্ছতা থাকে। আপনার আর আমার মাঝে স্বচ্ছতা আছে। মুহের ফসকা বাঁধন ঢিলে হয়ে গেল। নিঃশান্ত আশা হতো চোখে চেয়ে থেকে একটা প্রলম্বিত শ্বাসকে পাঁজর মুক্ত করলো। বিনা উত্তরে মেহজাবিনকে ছেড়ে দিয়ে বালিশে গা এলিয়ে শুয়ে পড়ল। মেহজাবিন বিমূঢ়, তার অন্তরে একই সময়ে প্রবাহিত হয় দুটি ভিন্ন অনুভূতি। মিশ্র অনুভূতির এক অংশ ব্যক্তি নিঃশান্তের জেদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত, অন্য অংশ স্বামী নিঃশান্তের ভরসা, যত্ন ও আকুলতার কাছে টলমল। এই যে একটু আগে নিঃশান্তকে অনুভূতির বলয়ে জড়িয়ে সারা মুখে ঠোঁট ছুঁয়ে দীর্ঘদিনের লালিত উচ্ছ্বাস প্রকাশ করলো, অবাধ্য হাতে রাকি বুকিতে ছুঁয়ে গেল কোমল দেহের স্পর্শকাতর বাঘ। তারপর অভিযোগের বান বুক পেতে নিয়ে নীরবে সরে গেল। মেহজাবিনের খারাপ লাগাটা এখানেই ঘনীভূত হলো। নিঃশান্তের চোখে দুর্বুদ্ধ ছায়াপথ, কর্তব্যের কঠিন মলের ভেতর থেকে বেরিয়ে এলো অপারগ সুর। রাত দেখে ভেবো না ভোর আসবে না, কুয়াশা দেখে ভেবো না সূর্য উঠবে না। স্বচ্ছতা আনতে সর্বোচ্চ চেষ্টা করছে তোমার স্বামী, তাকে একটু সময় দাও। আগে যদি ক্লান্ত হয়ে রায় দিয়ে ফেলো, হয়তো স্বচ্ছ আলোয় পৌঁছে অন্ধকারে আগলে রাখা হাতটাকে আর খুঁজে পাবে না। অবশ্য যদি খোঁজার চেষ্টা করো। নিঃশান্ত হাত বাড়িয়ে ওর মুখখানি আবারও স্পর্শ করতে চাইল। মেহজাবিন নিবৃত্ত করলো কৌশলে, সতেজে বলল, তাহলে বরং দুজনেই ধৈর্য ধরি। আমি একা একা কেন কষ্ট পাবো? অর্ধাঙ্গ হিসেবে আপনিও ভাগ নিন। নিঃশান্তের উজ্জ্বল মুখে অমাবস্যার ছাপটা লাগলো। তার কালিগুলা আধার মেশানো হিম দৃষ্টি যেন ভৎসনা করে বোঝাতে চায়, একজন নববিবাহিত বরের কাছ থেকে স্ত্রীর সান্নিধ্য কেড়ে নেওয়া আর পিপাসার্থ পথিকের কাছ থেকে পানির পাত্র ছিনিয়ে নেওয়া সমপর্যায়ের নির্মমতা। মেহজাবিন বুঝে সে দৃষ্টির অর্থ। নিরুৎসাহিত করতে ক্ষীণ সুরে বলল,
আপনাকে ক্লান্ত লাগছে, বিশ্রাম নিন। রান্না হলে আমি কিছুক্ষণ পর ডাকতে আসবো। গমগমে কণ্ঠে বলল নিঃশান্ত। খেয়ে এসেছি। আয়োজনের ঘনঘটা দেখানোর প্রয়োজন নেই। সে কি, জামাই হিসেবে প্রথমবার থাকতে এলেন, সবার জামাই আদর তো গ্রহণ করতেই হবে। নিঃশান্ত মৃতৃষ্ণার ভারী শ্বাসের সঙ্গে অসংকোচে উচ্চারণ করলো, বউয়ের আদর জুটলো না। বউয়ের বাপের বাড়ির আদর দিয়ে কি হবে? দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মনের স্বাদ পেটে মেটাবো? মেহজাবিনের পায়ের তলা শিরশির করে ওঠে। আকর্ণ বিস্তৃত রক্তিমা ভাই উন্মিলিত হয় মুখশ্রী। অসুস্থ অবস্থায় নিঃশান্তের অসংযত ইঙ্গিতপূর্ণ বাক্যের আক্রমণে বারবার ধরাশয়ী হয়েছে ও সুস্থতা লাভের সঙ্গে সঙ্গে দৈহিক ভাষাতেও সে হয়ে উঠেছে ব্যাপরুয়া। নিঃশান্ত যদি পর্বতসম আকাঙ্ক্ষা নিয়ে ধেয়ে আসে, মেহজাবিন ঢিলাসম প্রতিরোধ নিয়ে বেশিক্ষণ টিকবে না ও জানে। তবে মনের মাঝে দ্বিধার দোটানা নিয়ে নিজেকে বিলীন করতেও কোণঠা ভীষণ। মেহজাবিন কপট গম্ভীর হয়ে জবাব দিল, পেটে মেটাতে না চাইলে ঘুমিয়ে উসুল করতে পারেন, আপনার শরীরের জন্য সেটাই উপকারী। শুভরাত্রি। লজ্জার ঋণ ঋণে ধ্বনি ফেলে ছুটে বেরিয়ে যাওয়া মেয়েটির দিকে চেয়ে ক্ষণকাল পূর্বের মুহূর্তটি কল্পনা করে নিঃশান্তের হৃদয় কিছুটা শান্ত হলো। এই প্রথম সজ্ঞানে সচেতন আবেগে স্বর্গের উদ্যানের সামান্য বাতাস সে স্ত্রীর কবল থেকে বের করতে পেরেছে। দীর্ঘদিন জীর্ণতায় অপুষ্ট মনের অলিন্দ কিছুটা হলেও সতেজতা লাভ করেছে তাতে। দুজনের মধ্যকার শারীরিক জড়তার দেয়াল ভাঙার আনন্দে হলেও পিপাসায় লাগাম টানল সে। বিশ্রামের জন্য নির্ভারে চোখ বুঝতেই ফোনটা গোপন বার্তা নিয়ে তাকে সচকিত করলো। বার্তাটি হলো প্ল্যান সাকসেসফুল। প্রেরকের ক্ষুদ্র বার্তায় বিশাল কোনো অর্থ পেলেও নিঃশান্ত। তীক্ষ্ণ হেসে উঠল গম্ভীর ঠোঁটজোড়া। কান টেনে ধরেছে সে। এবার শুধু মাথাটা ধরার পালা। বদ্ধ হাসপাতালের ভিআইপি কেবিনে শুয়ে শোভার মাঝে একটি দমবন্ধকর বিরক্তি এসে আসন পেতেছে। অবস্থা নেহাত নাজুক না হলে তাকে আটকে রাখার সাধ্য কারো ছিল না। এদিকে ফোনটা অ্যাক্সিডেন্টের কারণেই ভেঙে গুঁড়ো হয়ে গেছে বোধহয়। নতুন ফোন কেনার অপেক্ষায় গলা শুকানো ছাড়া উপায় নেই। সেদিন বেগম রাতে মেয়ের কাছে থাকবেন বলে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন। তিনি এখন ডিউটিরত ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছেন। ফোনটা কেবিনে ফেলে গেছেন। শুভা মায়ের ফোনটা নিয়েই অনলাইনে ঢুকেছিল। বিভিন্ন ভাইরাল টপিক স্ক্রল করতে করতেই হঠাৎই ওর চোখে পড়ে গেল গতকাল দিলশনকে লাঞ্ছিত করার ভিডিওটা। উদ্বেগ উত্তেজনায় অস্থির হয়ে শুভা সার্চ করে একের পর এক ভিডিও বক্তব্য দেখতে লাগলো। সুলেখার সঙ্গে শিরিন বেগমের সোশ্যাল সাইটে অ্যাড আছে। সুলেখা ছেলের নির্দোষ হবার পক্ষে সমস্ত আপডেট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন। সমস্তটা দেখে সবার বুঝতে বাকি রইল না দিলশানের উপর দিয়ে গতকাল থেকে কি বয়ে যাচ্ছে। অথচ শুভা ভুল বুঝে আরও কিছুটা মানসিক অত্যাচার করে ছাড়ল। তবু দিলশান সত্যিটা বলে ওকে বিচলিত করেনি। এমন দায়িত্বশীল একজন পুরুষের দ্বারা ভুল চিকিৎসায় কেউ চোখের দৃষ্টি হারাবে, তার শুভা মরে গেল বিশ্বাস করবে না। চোখে জল চলে এলো ওর। মা আসার আগেই দিলশানের মুখস্থ নম্বরটা ডায়াল প্যাডে উগড়ে দিল। দিলশান ব্যস্ত না থাকলে অচেনা নম্বর থেকে ফোন রিসিভ করবেই। আজও 3 বার রিং হতেই রিসিভ করলো। শুভা শুরুতেই কাতর সুরে বলল, আয় নকল ডাক্তার, তুমি কোথায়? এই স্পর্ধা, অনবদমিত সুর, অস্থিরময় কণ্ঠের মালকিনকে চিনতে দিলশানের খুব একটা অসুবিধা হয় না। অবাক হয়ে দিলশান বলে, আমি ক্লিনিকে আছি, তুমি কার নাম্বার থেকে ফোন করলে? তা জেনে তোমার কাজ নেই, তোমার কাজ চিকিৎসা দেওয়া, সেটাই দাও। এই যে বললে নকল ডাক্তার, তাহলে আমার চিকিৎসায় তোমায় কাজ হবে? খুব হবে, আমার চোখ জ্বলছে, কিভাবে থামাই বলো তো? নাকটানার শব্দ পেয়ে দিলশান নরম গলায় বলল, তুমি কাঁদছো ছানা? এত কিছু হয়ে গেল, আমাকে একটু বললে কি হতো? তার আগেই তো অ্যাক্সিডেন্ট করে বসলে। ছোট মাথায় এত চিন্তা নিতে হবে না, আমার সমস্যা মিটিয়ে নেব, শুধু একটু ভরসা রাখো। শুভার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ সুরে বলল, তোমাকে ভরসা করলেও ওই ঢঙ্গি সাবিনাকে আমি একটুও ভরসা করি না। ওটার ধারে কাছেও যাবে না বলে দিলাম, নয়তো আহত করে আমার কেবিনের পাশের বেডে এনে ফেলে রাখবো। দিলশান হেসে ফেলল। ভাগ্যিস বলনি এক বেডেই ফেলবে। দিলশান ভেবেছিল শুভা লজ্জা পাবে। লজ্জা পেয়ে তার মন খারাপ মিটে যাবে, কিন্তু শুভার লজ্জা
ডুমুরের ফুলের মতোই দুর্লভ বস্তু। সেই দুর্লভ ফুলটি সচরাচর ফুটে না। সেও চতুর সুরে জবাব দিল। ওয়েট, আগে কবুলটা বলে নেই। দিলশান মৃদু কেশে বলল, তাহলে এখন বাধ্য মেয়ের মতো চুপচাপ মেডিসিন নিয়ে ঘুমাও। ফোন এখনই সরিয়ে রাখবে, আগে সুস্থ হও, এরপর কবুল বলার ব্যবস্থা করা হবে। আমার চোখের কি হবে? আমি এসে মুছিয়ে দিলে কি জ্বলুনি কমবে? খুব কমবে। তাহলে চোখ বুজে ঘুম দাও, সকালে আসবো। আচ্ছা। শুভা ফোন কাটতে যাচ্ছিল। দিলশান বলে উঠল, শোনো, হুম। তোমার মুখে তুমি ডাকটা মতিচুরের মিষ্টতাকে হার মানায়। দিলশান ফোন রেখে দিল। সে জানল না ভয়ানক কথা বলেও যে মেয়েটিকে লজ্জা দেওয়া গেল না, সেই মেয়েটির সাধারণ একটা বাক্যে সত্যি লাজুক হয়েছিল। মিসেস সুমা অফিস থেকে ফিরলেন রাত করে। ভেতরে পা দিয়ে গরম মশলার সুবাসের মাধ্যমে খবর পেলেন বাড়ির একমাত্র জামা এসেছে। সুমা গতকালই ফোন করে ডেকেছিল ওকে। শুধু সুলতান শেখের অসুস্থতার জন্যই নয়, ওনারও কিছু জরুরি কথা আছে ছেলেটির সঙ্গে। ক্লান্ত মনে ভাবলেন ফ্রেশ হয়ে নিশান্তকে ডেকে পাঠাবেন, তাই সরাসরি রুমে চলে গেলেন। সুলতান শেখ ম্যাগাজিন পড়ছিলেন ফ্রেশ হয়ে। অফিস ফেরত সুমার দেখা পেয়ে হাসি মুখে সুলতান শেখ বললেন। তোমার অপেক্ষা করছিলাম। সুমা স্মিত হেসে বললেন, আগে প্রতিদিন আমি অপেক্ষা করতাম, এখন তুমি করো। বোঝো কেমন লাগে? বুঝলাম, খুব কষ্ট দিতাম তোমায়। অফিসের দায়িত্ব দিয়ে কষ্টটা আরো বাড়িয়ে দিলাম। সুমা পাশে এসে বসে বললেন, কষ্টটা বেড়েছে তোমার অসুস্থতা দেখে, নতুবা তুমি আমায় যে সুখী, স্বাধীন ও সম্মানের জীবনটা উপহার দিয়েছো, সেটার কাছে কোনো কষ্টকে গোলোরাফি করা যায় না। সুলতান শেখ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দুঃখ তো কম দিলাম না, স্বার্থপরের মতো দুই ছেলে মেয়ের মুখ চেয়ে তোমার গর্ভে একটা সন্তান আনতে দিলাম না। এই দুঃখের দায় হাতে আমাকে মুক্তি দিতে পারবে? সুমা মৌন হয়ে গেলেন। এই একটা জায়গাতেই ওনার দুঃখ যেমন দুর্মুচ্ছ, তেমনি সুলতান শেখের অপরাধবোধও প্রকট। বিপত্তিক ও দুটি সন্তানের বাবা হয়ে তিনি একটি শিক্ষিত, রুচিশীল ও সুন্দরীর তরুণীকে স্ত্রী করে এনেছিলেন। বিয়ের সময় শর্ত দিয়েছিলেন আগের ঘরের সন্তানকেই নিজের সন্তান মানতে হবে। নিজের সন্তান আলাদা, সংসার সম্পত্তির লোভ করা যাবে না। অনাথ সুমা সব মেনেই বউ হয়ে আসেন। সুখী দাম্পত্যের মাঝেও সন্তান ধারণ না করতে পারার দুঃখ সুমার রয়ে গেল। জাওয়াদ মিহার সঙ্গেও হৃদ্যতা ঘনীভূত হলো না। শেখ প্যালেসের কর্তৃ হয়েও কোথাও যেন কিছুই নিজের না। এই কারণে সুলতান শেখ সুমার দুঃখের কাছে দুর্বল হন। সুমার সমস্ত কথা মেনে নেন, উজাড় করে ভালোবাসা দিয়ে কমতি ভোলাতে চেষ্টা করেন। মিসেস সুমা যে স্বামীর দুর্বলতার ব্যবহার করেন না তা বলার অবকাশ নেই। সুমা বললেন, সময় পেরিয়ে গেছে, দুদিন বাদে দাদা নানি হব, এখন আর কি আফসোস করে কি হবে? তোমার উপর আমার কোনো ক্ষোভ নেই। সুলতান শেখ আজ যেন একটু বেশি নরম হয়ে আছেন। হয়তো অবসরে অতীতের স্মৃতিগুলো জ্বালাতন করছে বলেই। স্ত্রীর হাত ধরে বললেন, কখনো সেভাবে বলা হয়নি, তবে আজ স্বীকার করতে দ্বিধা নেই, তোমাকে জীবনে পাওয়াটা আমার পরম সৌভাগ্য। সুমা নিজেকে পাথর হৃদয়ের নারী বলে জানতেন, কিন্তু সুলতান শেখের অকপট স্বীকারোক্তি ওনার পাথর চোখে পানি এনে দিল। হৃদয়ের কোথাও যেন একটা অপরাধ বোধ কুটকুট করছে। মনে হচ্ছে এই ভালো মানুষটার সঙ্গে তিনি প্রতারণা করে গেছেন এতগুলো বছর। সুমা নিজেকে সামলাতেই তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে গেলেন। রাতের খাবারের সময় সুমাকে একান্তে পেল মেহজাবিন। সন্ধ্যা হতে বুকের ভেতর পুষে রাখা অস্বস্তিটা উগড়ে দিতে মরি আসে। মেহজাবিন বলল, তোমার সঙ্গে আমার কথা আছে আম্মু। কোন ব্যাপারে? তোমার আসল পরিচয়ের ব্যাপারে। মিসেস সুমা যার পরনায় চমকে উঠলেন, বললেন, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। মাহির সুফি তোমার কে হয়? আজে বাজে কথা বলো না, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়ো। সুমা বিচলিত ভঙ্গিতে চলে যেতে চাইলে মেহজাবিন উত্তেজিত সুরে বলল, তুমি আমার কথার উত্তর না দিয়ে কোথাও যাবে না। মিসেস সুমা থেমে গিয়ে রুড়ো সুরে বললেন, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। 100 বার পারি। আমার বাড়িতে মুখোশের আড়ালে কে ঘাপটি মেরে আছে, কে আমার পরিবারের ক্ষতি পেছনে যুক্ত, তাদের সমস্তটা জানা আমার অধিকার ও দায়িত্ব। মিহা। সুমার কথা আটকে গেল নিশান্তকে আসতে দেখে।
নিশান্ত সামনে এলে সুমা ওকে বললেন, মিহা কী সব বলছে? নিশান্ত, ওকে ঘরে নিয়ে যাও। নিশান্ত নড়ল না। সুমার চোখে চোখ রেখে অটল কণ্ঠে ঘোষণা দেওয়ার মতো করে বলল, এবার সবটা সামনে আনা উচিত। সুমা মুখ থেকে ধাপ করে সোফায় বসে পড়লেন। ষড়যন্ত্রের নীল নকশায় কলঙ্কিত আধার প্রকৃতির থমথমে বাড়িতে হায়নার তপ্ত শ্বাস বিরাজ করছে। জ্যান্ত প্রাণীর তারা খেলে অবস্থা যেমন হয় তেমনই করে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন জাহিদ সুফি। কপালের অশ্বসৃত ঘামের র্যাশ জানান দিচ্ছে গড়বড় অত্যন্ত মারাত্মক। আয়েশ বিলাসের ম্যাচ জমে থাকা 50 ঊর্ধ্ব ভারী দেহটি ছুটে এসে তিনি ক্লান্ত, তবে বিশ্রামের অবকাশ নেই। প্রশান্তিদায়ক বিশ্রামের আকস্মিক মৃত্যু সংবাদটা একটু আগে নিশ্চিত হয়েছে। মদিরার আলতো নেশায় ঝিমে এসেছিল মাহিরের চেতনা। ছেলেকে স্বল্প আলোয় বিভোর হয়ে পড়ে থাকতে দেখে জাহিদ সুফি ক্ষোভের সঙ্গে ঝাঁকুনি দিলেন। নেশার দুর্লোক থেকে ছিটকে মুড়তে ফিরল মাহিরের জ্ঞান। অত্যন্ত বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি? জাহিদ সুফি চিবিয়ে চিবিয়ে বললেন, কি হয়েছে তুই জানিস না? কতবার ফোন করেছি, দেখেছিস? মাহির ফোন ধরার মুডে ছিল না। বিগত কয়েক ঘন্টা অনেক দিন বাদে থিতিয়ে থাকা অনুভূতিটাকে একটু চাঙ্গা করতে উঠতি মডেল সুহানার সঙ্গে ফ্ল্যাটে গিয়েছিল সে। 2 বছর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসরে অংশ নিয়েছিল মেয়েটি। তখনই চোখে লেগে যায় মাহিরের। সুহানার ইয়াং সুগার ড্যাডি হিসেবেই রয়েছে সে, কিন্তু তাতেও মাহিরের মনে শান্তি নেই। একটাই মুখ সারাক্ষণ তাকে প্রলুব্ধ করে, সে এক কন্যা মিহা, যার রূপ লাবণ্য ও আকর্ষণের কাছে সব রূপ পানসে লাগে তার। এমন নিষ্কলুষ আভিজাত ও প্রভাবিত স্বভাবের নারীকে শুধু শয্যা সঙ্গিনী হিসেবে নয়, স্ত্রী হিসেবেও চেয়েছিল সে। নোংরায় নাক অব্দি ডুবে থাকা ব্যক্তিটিও চায় তার বাড়ির বউ নিষ্কলুষ হোক, পরবর্তী বংশধর অভিজাত কারো গর্ভেই আসুক। সেই আশার গুড়ে বালি পড়ল মিহার বিয়ের সংবাদে। এখন তাকে অর্ধাঙ্গিনী হিসেবে চায় না মাহির, শয্যা সঙ্গিনী হিসেবে পাওয়ার লোভে জিভ লক লক করে। তার স্পর্শ ব্যতীত মাহিরের যৌবন পানসে, কিন্তু কিছুতেই কিছু আয়ত্তে আসছে না। গোছানো পথটা বিগড়ে গেল শালা আর্মিটার উপস্থিতিতে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করার চেষ্টা করছে হারামিটা। বিপজ্জনক কাটা উপড়ে ফেলতে ব্রেক ফেল করে মারতে গিয়েও ব্যর্থ। সব দিক থেকেই কুণ্ঠাসা হয়ে গেছে। তিক্ত ঢেকুরটা গলায় এসে সুরসুরি দিল মাহিরের। বাবার অস্থিরতার কারণ জানতে গিয়ে তার নেশা উবে গেল। বেনাপোল সীমান্তের কাছ থেকে আরশ গ্রেপ্তার হয়েছে। জাহিদ সুফির কথা শেষ হতেই তরাক করে উঠে প্রভা। আফরিন উঠে দাঁড়ালো মাহির, আরশ সুফিদের সকল অপকর্মের ডান হাত। তার নাগাল কিভাবে পুলিশের কাছে গেল? মাহির উত্তেজিত স্বরে বলল, কখন? সন্ধ্যার কিছু আগেই। খুব বেশি দেরি হয়নি। রাত ফুরাবার আগেই পুলিশকে রিচ করব। মিডিয়ায় কিছু আসার আগেই ওটাকে এনকাউন্টার করে দিতে বলো। বন্দুকযুদ্ধে নিহত বলে চালিয়ে দিবে। সম্ভব না, ইতিমধ্যে মিডিয়ায় ব্রেকিং নিউজে পরিণত হয়ে গেছে সে। বড় বড় করে হেডলাইন ভাসছে, সাবেক এমপি মুর্শেদ মরসুল খুনের সন্দেহভাজন আসামি আরশকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওকে কিছু করলে সন্দেহ বেড়ে যাবে। মাহির আকল পাথরে হাবুডুবু খাওয়ার মতোই বলল, আরশ, মুখ খুলে ডুবে যাবে বাবা। তোমার ওই এমপিকে ধরো। জাহিদ সুফি বললেন, বলেছি, সারা নিজেও ভড়কে গেছে। পরিস্থিতি কোনো কুলে যাবে না বোঝা অবধি আমাকে গা ঢাকা দিতে বলেছে। বাকিটা রাজনৈতিক প্রভাবে সামলানো যাবে কিনা দেখবে। জাহিদ সুফি নিজের পাসপোর্ট ও লাগেজ জানতে চাচ্ছিলেন। হঠাৎ মনে পড়তে থেমে বললেন, সুমার সঙ্গে কথা বলেছিলি? মাহির ক্ষোভের সঙ্গে বলল, তোমার স্টেপ সিস রেসপন্স করেনি? এর আশাবাদ ভয় ভেঙে গেলে সেটাকে দিয়ে আর কিছুই হয় না। শুধু তোর দাদুর শেষ বয়সে উথলে ওঠার কন্যা প্রেমের জন্য কিছু করতে পারিনি। এখন পিঠের পেছনে দেওয়াল দেখতে পাচ্ছি, একেই বা বরের সঙ্গে সুখে থাকতে দেব কেন? জাহিদ সুফি নিজে গর্তে পড়ার আশঙ্কাতেও অন্যের অনিষ্ট করার সুখে একটু বাঁকা হাসলেন। কন্ট্যাক্ট লিস্টের নিচে পড়ে থাকা বহুদিনের অব্যবহৃত নাম্বারটিতে আজ সরাসরি ফোন করলেন। সুমা নামটি শেখবাড়ির সদস্যদের জন্য একটি দুর্গা অধ্যায়। এই অধ্যায়টিকে জানতে হলে যেতে হবে আরও কিছুটা পেছনে, যেখান থেকে সূচিত হয় কায়েস সুফির উত্থান।
কায়েস শফি ছিলেন মফস্বল থেকে উঠে আসা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকায় তার আগমন ঘটে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই গার্লস কলেজের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার নাম ফারজানা। দুজনে হাসি খুশি প্রেমে বছর পার করে দিচ্ছিল। এরপর একদা প্রেম নামক ফুলটা কাটা বিধিয়ে জানান দিল ফারজানা অন্তঃসত্ত্বা। দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। ফারজানা তখন বিশ্ববিদ্যালয়ে সদ্য পা দিয়েছে। অন্যদিকে কায়েস মাস্টার্সের ছাত্র। তরুণীর দুই চোখে স্বপ্ন ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশসম। বিয়ে করে বাচ্চার বাপ হয়ে এখনই জীবনটাকে আবদ্ধ করে ফেলতে চায়নি সে। অন্যদিকে ফারজানার প্যাটের স্ফীত ভাব তখন নিজেকে প্রকাশ্যে আনতে মরিয়া ফারজানাও। কায়েসের কাছে স্বীকৃতি চায় সে, নতুবা সবাইকে জানিয়ে দেবে সব সত্যি। নিজের দুর্নাম ঢাকতেই কায়েস তখন ফারজানাকে বাড়ি থেকে পালিয়ে আসতে বলে। প্রেমে অন্ধ ফারজানা বিশ্বাস করেছিল কায়েসকে, কিন্তু বাপের বাড়ির পাট চুকিয়ে পালিয়ে আসার পরেই তার জীবনে আসল যুদ্ধ শুরু হয়। কায়েস তাকে বিয়ের আশ্বাস দিয়ে ঢাকার অদূরে একাকী রেখে আসে। মাসের খরচা দেয়, কিন্তু কোনো খোঁজ নেয় না। বিয়ের কোনো আগ্রহ দেখা যায় না। ফারজানার একটি মৃত সন্তান হয়েছিল সেবার। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল যখন জানতে পারে কায়েস একটি মৃত্যুশালী পরিবারের মেয়েকে বিয়ে করেছে। সেটা নাকি প্রেমের বিয়ে। ভেঙে গুড়ে গিয়েছিল ফারজানা। মেয়েও হয়নি, বাচ্চা রইল না। কায়েসের ধরা পড়ার চিন্তাও রইল না। ফারজানা ধরে নিয়েছিল এটা তার পাপের শাস্তি। ফারজানা ছিল অত্যন্ত সুন্দরী এক তরুণী। একটি সন্তান মরার পরেও তাকে দেখে কেউ অনুমান করতে পারত না জীবনটা নতুন করে সাজানোর অঢল সুযোগ ছিল তার। কিন্তু অন্তরের দহন তার পায়ে বেরি পড়িয়ে দিয়েছিল। বারবার মনে হতো কাউকে বিয়ে করা মানে তাকে ঠকানো। ফারজানার রূপ আরও একজনের অন্তরে বেরি পড়িয়েছিল, সে কায়েস শফি। মৃত্যুশালী শ্বশুর বাড়িতে ঘাঁটি শক্ত করে সে আবারও ছেড়ে দেওয়া জালকে গুটিয়ে নিতে থাকে। সেই জালে আটকা ছিল ফারজানার প্রাণ। ফারজানা বুঝে গেছিল সে ফেসে গেছে। প্রেমিক কায়েস এখন ধূর্ত এক দখলদার। তার সুখ স্বাচ্ছন্দ্য সবার দখল নিয়েছে। কায়েস তাকে নিজের জিম্মা এনে বোঝাতে চেষ্টা করে তার ভালোবাসা একই আছে। ফারজানা চাইলে এই দুজনে একটি সুখের সম্পর্ক বজায় রাখা সম্ভব। সুখ অর্থ যে ভোগ বিলাস তার আলাদা করে বলার অপেক্ষা রাখত না। শুধু ফারজানার বিশ্বাস ফিরিয়ে আনতে ও তার অবিরত ঘ্যানঘ্যানানি রুখতে ভোগ বিলাসকে গোপনে বৈধতা দেওয়া হলো। বিয়ে হলো বটে, কিন্তু সেই বিয়ের কোনো প্রমাণ ফারজানার হস্তগত হলো না। সে সত্যিকার অর্থে কায়েসের প্রেমে অন্ধ ছিল। যে প্রণয়ে নৈতিকতা ছিল তুচ্ছ, আবেগটাই ছিল সর্বস্ব। তাই স্ত্রী হতে পেরেই খুশি হয়েছিল সে। সময় বয়ে যাচ্ছিল আপন খেয়ালে। সপ্তাহের বেশিরভাগ রাত কায়েস ফারজানার কাছেই কাটাতো। অন্তরঙ্গ মুহূর্ত বলতে শুধু প্রতিষ্ঠিত হবার জন্যই অমন স্ত্রীহীন যৌবন শূন্য মরা নদীর মতো মেয়েকে সে বিয়ে করেছে। শারীরিক ও মানসিক শান্তি সে ফারজানার কাছে এসে পায়। এসব শুনলে ফারজানা খুশি হতো। ভাবতো কায়েস তার ভালোবাসায় আটকে থাকবে সারা জীবন। একসময় যখন কায়েস সফলভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন প্রথম বউটাকে ছেড়ে দিয়ে তার কাছে চলে আসবে। ততদিন ধৈর্য ধরতে হবে। তার আগেই ধৈর্যের বাঁধে ফাটল ধরল। বছর কয়েক পর ফারজানা আবারও অন্তঃসত্ত্বা হয়। ভেবেছিল এবার অন্তত কায়েস মুখ ফেরাবে না, কিন্তু এবারও সন্তান আসার খবরে কায়েসের মুখ চুনকালি হলো। ফারজানাকে দোষারোপ করে বলল, এখন এই বাচ্চার খবর প্রকাশ্যে আসা মানে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করা। শ্বশুরের বিরাট সম্পত্তির ভাগ পাওয়া বাকি। তার আগে শ্বশুর বাড়িতে নিজের ইমেজ নষ্ট করতে পারবে না। সুতরাং সমাধান একটাই, বাচ্চাটা নষ্ট করা। ফারজানা আরও একবার নির্মমতার পুনরাবৃত্তির দিকে ধাবিত হচ্ছিল। কায়েসের প্রথম স্ত্রী অঞ্জনা, যে স্বামীর চারিত্রিক স্থলন ও তার প্রতি অনীহা বুঝত তা নয়। অঞ্জনা রূপবতীদের কাতারে পিছিয়ে পড়া দৈহিক গঠনে খর্বাকৃতির এক নারী। নিজের প্রতি ছোট থেকেই তার প্রবল হীনমন্যতা। বিয়ের আগে কায়েসে একমাত্র পুরুষ যে তার প্রশংসা করত, গুণের কদর করত। অঞ্জনা সেসব ছলাকলা বিশ্বাস করেছিল। ভেবেছিল কায়েসের মতো ভালো মনের মানুষকে জীবনসঙ্গী করলে ধন্য হয়ে যাবে। বিয়ের পরে স্বামীকে নতুন করে চিনতে শুরু করে। সারাক্ষণ ব্যবসা, টাকা, উন্নতি, সম্পত্তি এসবের পিছনেই তার ঝোঁক। তাতে অঞ্জনার কষ্ট ছিল না। কায়েসের শব্দ তারও, কিন্তু মন ভাঙল যখন চারিত্রিকভাবে বহুগামিতা আবিষ্কার করলেন। ধনির কন্যা চাইলেই পারতেন কায়েসকে শাস্তা করতে, কিন্তু ততদিনে তিনি এক বাচ্চার মা।
জাহিদ অনেকটা বড় হয়ে গেছে। তাছাড়া নিজ পছন্দে বিয়ে, ঘর জামাই থাকা ইত্যাদির পর যখন তিনি স্বামীকে ছেড়ে দিতে চাইবেন, তখন বাপের বাড়ির মানুষের কাছেই আগে নিচে নেমে যাবেন। তালাকপ্রাপ্ত এক বাচ্চার মায়ের জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠবে। নিজের পতন ঠেকাতে ছেলের মুখের দিকে চেয়েই তিনি সত্যিটা চেপে গিয়ে স্বামীকে নিজের আঁচলে বাঁধতে চেষ্টা করলেন। ফারজানার সন্ধান বের করে জানতে পারলেন সে অন্তঃসত্ত্বা। এক পর্যায়ে ফারজানা ও তার সন্তানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। ফারজানা মানুষ হিসেবে উৎকৃষ্ট হতে পারেননি, কিন্তু মা হিসেবে ছিলেন অসহায়। সন্তানের বিপদের আঁচ পেয়ে তিনি কায়েসের বলয় ভেঙে পালিয়ে গেলেন। ফারজানা পালিয়ে গেলে অঞ্জনা ভেবেছিল তার রাস্তা পরিষ্কার, স্বামী আবারও অফিসের পর সারাক্ষণই বাড়িতেই থাকছে, চিন্তা থাকে না অঞ্জনার। কিন্তু সময়ের সঙ্গে কায়েস সুফি হয়ে ওঠে আরও ধূর্ত, আরও ব্যাপরুয়া। তখন সুফি ফ্যাশন সদ্য মাথা চারা দিতে শুরু করেছে। উচ্চবিত্তের মহলে পরিচিতি লাভ করতে শুরু করেছে কায়েস সুফি নাম। ফারজানা কোথায় পালিয়েছে জানতে অসুবিধা হয় না। ব্যবসায়িক দিক, নিজের সুনাম, স্ত্রী ও শ্বশুরবাড়ির সন্দেহ কাটিয়ে ফারজানার কাছে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল ওনার। ততদিনে বাচ্চা নষ্ট করার সময় পেরিয়ে গেছে। ফারজানার প্রাণ ঝুঁকিতে। ফারজানা বহু কাকুতি মিনতি করে বাচ্চাটিকে জন্ম দিতে পারলেও সঙ্গে রাখতে পারলেন না। অতীতে একবার সন্তান হারানোর ভয় ও বর্তমানে ষড়যন্ত্র ঘেরা আবহে হাঁসফাঁস করে তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েকে দূরে ও নিরাপদে রাখবেন। তাই শিশুর সুমার স্থান হয়েছিল আবাসিক মহিলা মাদ্রাসা ও এতিমখানায়, আর ফারজানা বন্দি রইল কায়েসের তৈরি ভালোবাসার জালখানায়। অন্যদিকে বাবার স্বীকৃতি না পাওয়া, মায়ের সান্নিধ্য না পাওয়া সুমা বড় হতে হতে নিজের ভাগ্য সম্পর্কে টের পেয়ে গেছিল। মা মাঝে মাঝে 2 হাত ভরে অনেক কিছু নিয়ে আসতেন সুমার জন্য। সুমার সেসব চাহিদা ছিল না, সে শুধু মায়ের সঙ্গে চলে যেতে চাইতো। ফারজানা তাকে মাঝে মাঝে এখানে ওখানে বেড়াতে নিত, কিন্তু বাড়িতে নিত না। এমনকি বাবা বিষয়ক প্রশ্ন এড়িয়ে যেতেন। ওনার মনে ভয় ছিল স্বামী বা তার প্রথম পক্ষ দ্বারাই মেয়ের ক্ষতি হতে পারে। সুমা টের পেয়েছিল তার চারপাশে অদৃশ্য এক দেয়াল, আর 5টা বাচ্চার মতো তার জীবনে স্বতঃস্ফূর্ততার সুখ স্বাচ্ছন্দ্য নেই। তার বাবা আছে, মা আছে, অথচ নিজেকে পরিচয় দিতে হয় অনাথ হিসেবে। বাবাকে সুমা দেখেছিল দূর থেকে, কাছ থেকে দেখেছিল শুধু 5ম জন্মদিনের সময়। একটা পাক ধরা চুলের গম্ভীর লুক, একটি কেক ও খেলনা এনে তাকে হ্যাপি বার্থডে প্রিন্সেস বলে উইশ করেছিল। মায়ের চোখে মুখে সেদিন রাজ্য ফিরে পাওয়ার খুশি দেখেছিল সুমা, কিন্তু কায়েস সুফি এদের রাজ্য বা স্বীকৃতি কোনোটাই দেননি। শুধু ভরণ পোষণের নির্দিষ্ট একটা অর্থ নিয়মিত ফারজানার অ্যাকাউন্টে পাঠাতেন। সেটাই ওনার স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ববোধ। এরপর বছরের পর বছর পেরিয়ে গেছে। ফারজানার সৌন্দর্যের আকর্ষণ একসময় ফিকে হয়ে গেছে, কায়েসের নিয়ন্ত্রণও সরে গেছে। অঞ্জনাও স্বামীর অন্য পক্ষ নিয়ে মাথা ঘামানো বাদ দিয়ে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাদি নানি হয়েছেন। বড় হয়ে সুমা তার মায়ের কাছে থাকতো। ততদিনে অত্যাচারে ফারজানার শারীরিক অবস্থার করুণ দশা। মেয়েকে স্নেহ দিতে না পারলেও মেয়ে তাকে সেবা দিতে কার্পণ্য করেনি। তেমনি বাবা নামক মানুষটাকেও কোনোদিন সুনজরে দেখেনি। কায়েস শফির প্রথম পক্ষের ছেলে মেয়েরা দ্বিতীয় পক্ষ সম্পর্কে একসময় জেনেই গেছিল। জাহিদ সুফি ততদিনে বাবার ব্যবসার হাল ধরেছে। যতভাবে সুমা ও তার মাকে বঞ্চিত করা যায়, জাহিদ সেই সব ব্যবস্থায় গ্রহণ করেছে। শেষের দিকে ফারজানার দেহে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য খরচ তো দূর, মাসিক খরচের টাকাও কায়েস শফির অ্যাকাউন্ট থেকে আসা বন্ধ হয়ে গেছিল। এমনই দুর্বিষহ দিনে যখন সুমা টাকার সন্ধানে কাজের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াতো, তখনই সুলতান শেখের অফিসে চাকরি পেল সে। খবরটা জাহিদ শফির কানে পৌঁছাতেই জাহিদের কৃপা দৃষ্টি পড়ল সৎ বোন ও মায়ের প্রতি। কৃপায় স্বার্থের গন্ধ ছিল প্রকট। বোনের কাছে জাহিদের আবেদন ছিল সদ্য স্ত্রীহারা 2 বাচ্চার বাপের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে হবে, আস্থাভাজন হতে হবে। অর্থাৎ সুমাকে জাহিদ শফি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে দুর্বল করে দিতে ব্যবহার করবেন। বিনিময়ে সুমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে। সুমা এক বাক্যে রাজি হয়েছিল, শুধু মাকে সুস্থ করার জন্যই নয়, বরং সে বুঝে গেছিল সুফিদের থাবা থেকে নিজের ও মায়ের ভাগ্যকে মুক্তি দিতে হলে তার চেয়ে প্রভাবশালী কারো ছত্রছায়ায় সুমাকে আশ্রয় নিতে হবে। সুমা নিজের মুক্তি হিসেবে সুলতান শেখের দিকেই ধাবিত হলো। নিজের মেধা, শ্রম ও যোগ্যতা গুণে
সুলতান শেখের কাছাকাছি পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি তার। সুলতান শেখ অল্প বয়সী মেয়েটিকে পছন্দ করতে শুরু করেন। সুমা অনাথ অসহায় জেনে মায়ের নজরেও দেখতেন। এমনই ছন্দ কিংবা গুপ্ত অনুভূতির মিশেলে যখন সুমা সুলতান শেখের মনের কাছে পৌঁছাতে থাকেন, তখনই তাকে সমস্ত পিছুটান থেকে মুক্তি দিয়ে ফারজানা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর সুমার দায় ছিল না সুফিদের কাছে। সুফিদের হাতের পুতুল হয়ে বাঁচতে চায়নি বলেই সবার অলক্ষ্যে নিজেই সুলতান শেখকে বিয়ের প্রস্তাব দেন। মনে মনে পুরুষটির প্রতি শুদ্ধ অনুভূতিও জেগেছিল তার। সুলতান শেখ শুধু আবেগ দিয়ে সুমাকে গ্রহণ করেননি, দায়িত্বের বিশাল শর্তও জুড়ে দিয়েছিলেন। সুমা সে সব মেনেই বিয়ে করে। তার উত্থানের গল্পটা সেখান থেকে শুরু হয়। ভেবেছিল এবার জীবনটা সহজ হয়ে উঠবে, কিন্তু কে জানতো ষড়যন্ত্রের জাল তার পিছু ছাড়বে না। জাহিদ সুফি যখন বুঝতে পারে সুমা তার স্বার্থের ভাতে ছাই দিয়ে ডাবল গেম খেলেছে, তখন সেও পাল্টা হুমকি দিতে শুরু করে সুলতান শেখের কাছে সুমার আসল পরিচয় ফাঁস করে দেওয়ার। ঠিক কোন উদ্দেশ্যে সুমা সুলতান শেখের অফিসে ঢুকেছিল সেটা ফাঁস করে দেওয়ার। আর সবচেয়ে ভয়াবহ হুমকি ছিল এই যে সুলতান শেখের সম্পত্তির প্রতি লালায়িত হয়ে তার প্রথম স্ত্রী জাফরিনাকে অ্যাক্সিডেন্ট করানোর পেছনে হাত ছিল তার। অতীতে সুমার মাও সুফিদের সম্পত্তিতে লালায়িত হয়ে কায়েস সুফিকে ফাঁসিয়েছিল, মেয়েও মায়ের পথে হেঁটেছে, ইত্যাদি ইত্যাদি। সুমা ভয় পেত এসব হুমকিতে। এমনিতেই স্বামীর সংসারে তার অবস্থান অনেকটা বহিরাগতের মতোই। সুলতান শেখের ভরসা অর্জন করা জাওয়াদ মিহার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য প্রাণপাত করেছিলেন তিনি। এর মাঝে জাহিদ কোনো ফোন দিয়ে আটলে তিনি আবারও একটি অনিশ্চিত জীবনে পড়বেন। সুমার সে দিনগুলো ছিল আতঙ্কের। সংসারটা বাঁচানোর জন্যই যে বাবাকে তিনি স্বীকার করতেন না, সেই বাবার কাছে মেয়ে হবার দায় নিয়ে অনুগ্রহ প্রার্থনা করেন। বলেন, টাকা দেওয়া ছাড়া জীবনে আর কোনো দায়িত্ব আপনি নেননি, এমনকি আমাকে আর আমার মাকে সামাজিক স্বীকৃতিটুকু দেননি। আজ আমি সন্তান হিসেবে প্রথমবার আপনার কাছে একটা দায়িত্ব পালনের আর্জি জানাচ্ছি। জন্ম থেকে ভাসতে ভাসতে আমি একটা নীড় খুঁজে পেয়েছি। আপনার ছেলেকে বলবেন আমার সেই সম্বলটুকু যেন নিজের নোংরা স্বার্থে চরিতার্থ করার জন্য কেড়ে না নেয়। নিজে আমার আশ্রয়দাতা হতে পারেননি, যে আশ্রয় আমি নিজে তৈরি করেছি তা কেড়ে নেবেন না, নতুবা শেষ বয়সে সন্তানের অভিশাপ কুড়াবেন। কায়েস সুফি মেয়ের কথা ফেলে দেননি। জাহিদ সুফি সেবারের মতো থেমে গেল। কিন্তু সুমা কি সংসারের রানী হতে পারল? জন্ম থেকে তিনি ছিলেন স্বীকৃতহীন, বঞ্চিত। বিয়ের পর হলেন স্বীকৃত প্রাপ্ত, বঞ্চিত। সুলতান শেখের ভালোবাসা একটা সময় তিনি নিজ গুণে আদায় করে নিয়েছেন, কিন্তু সন্তানের বেলায় পারেননি। না পারার পেছনে ওনার ব্যর্থতার চেয়েও ছিল অন্যের ইন্ধন। জাফরিনার সবচেয়ে বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন জরিনা ও তানিয়া। জাফরিনার মৃত্যুর পর যখন সুমার সংসারে আসে, এই দুই নারীর অস্তিত্ব সংকটে ভুগতে থাকে। তারা ভাবে সুমা জাফরিনার জায়গা দখল করে ওদের বের করে দেবে। ওনাদের কাছেই টিকে থাকার মূল মন্ত্র ছিল জাফরিনার স্মৃতিকে শেখ প্যালেসের প্রতিটি কোণায় বাঁচিয়ে রাখা। ওনারা তাই করেছেন। জাওয়াদ মিহার মনে তাদের মায়ের স্মৃতি এতটাই জড়িয়ে দিয়েছেন যে ওরা সুমাকে মা নয়, বরং বাবার স্ত্রী হিসেবেই দেখেছে। বিশেষ করে মিহা ছোট ছিল এবং মায়ের মৃত্যুতে সবচেয়ে বেশি প্রভাব তার উপরে পড়েছিল। তাই মিহাকে জোরেও তানি খালা নিজেদের আয়ত্তের মাঝেই রাখতেন। সুমা গর্ভের সন্তান কিংবা স্বামীর সন্তান কোনোটাই সুখ পাননি। তাই দুঃখ ভুলতেই নিজেকে ব্যস্ত করলেন, প্রতিষ্ঠিত করতে দিন রাত খাটলেন। নিজেও একটি পোশাক কারখানার মালিক হয়ে উঠলেন। এই পর্যন্ত বলেই মিসেস সুমা শুষ্ক চোখে চাইলেন মিহার দিকে। আলতো করে মিহার গালে হাত ছুঁয়ে দিয়ে বললেন, আমি তোমার মা হতে চেয়েছিলাম মিহা, সত্যিই হতে চেয়েছিলাম। সন্তান নিয়ে আমার কোনো আক্ষেপ থাকতো না যদি তোমরা একবার মন থেকে আমাকে আম্মু বলে ডাকতে। স্তব্ধতায় ছেয়ে গেছে মিহার মন। যে নারীটিকে সে সারা জীবন আবেগ বর্জিত কঠিন মনের নারী হিসেবে ভেবে এসেছে, কিংবা আরও বিস্তৃতভাবে বললে তাকে ভাবানো হয়েছে, সেই মানুষটাকে ঠিক কতটা আঘাতে কঠিন করে দেওয়া হয়েছে সে অনুধাবন করতে পারে না। মিহা সারা জীবন যা চেয়েছে তাই পেয়েছে ধরনের একটি জীবনের অধিকারী। তার পক্ষে বোঝা সম্ভবও নয়
সব থেকেও জন্ম থেকে অবহেলায় বেড়ে ওঠা কতটা কষ্টের। এই প্রথমবার তার মনটা সত্যিকার অর্থে সুমাকে কিছুটা অনুভব করলো। সুমার হাতটা শক্ত করে চেপে ধরল সে। অনেকটা সময় কেউ কোনো কথা বলল না, নিঃশান্ত ঠান্ডা চোখে দুজনকে দেখছিল। মেহজাবিন আবেগের ধাক্কার সামনে নিয়ে হঠাৎ প্রশ্ন করলো, বাবা এখন সবটা জানেন? না, এমনকি যাওয়াদও এটুকু সম্পর্কে অজ্ঞাত। উত্তর দিল নিঃশান্ত। মেহজাবিন চমকে উঠে বলল, তাহলে এই ষড়যন্ত্রের কোথায় গিয়ে আমার বাবা, ভাইয়া আর আপনি জড়িয়ে পড়লেন? শুধু আমরা না, তুমিও জড়িত। মেহজাবিন এবার চমকালো না, এটা এখন সহজেই অনুমেয়। নিঃশান্ত আরও কিছু বলতে যাওয়ার আগেই উপর থেকে ছুটতে ছুটতে নামলেন জরিখালা। চিৎকার করে বলে উঠলেন, মিহা আম্মা, তোমার আব্বা কেমন জানি করতাছে। গোপন সভার মুলতবি ঘোষণা হলো অত্যন্ত অস্থিরতায়। মিহা, সুমা ও নিঃশান্ত ছুটে উপরে উঠল। বাবার ঘরের দরজার সামনে পৌঁছাতে দেখতে পেল সুলতান শেখ চোখ উল্টে বিছানায় পড়ে আছেন, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। মিহা আর্তনাদ করে ভেতরে ছুটে গেল। অন্যদিকে নিঃশান্তের সতর্ক চোখ দেখতে পেল সুলতান শেখের সিথানের কাছেই পড়ে থাকা সেলফোনের আলোটা তখনও বন্ধ হয়নি। নির্মল ভর্তি আর 5টা দিনের মতোই লাজুক পায়ে পদার্পণ করেছে ধরনের বুকে। পায়ে তার শিশির শুভ্র জুতো, অঙ্গে জড়ানো প্রহেলিকায় ঘোলাটে শাড়ি। উত্তরে বাতাসের সঙ্গে শাড়ির আঁচল উঠছে। ঘুমটা সরিয়ে রাঙা মুখখানি তখনও উকি দেয়নি পূর্বাকাশে। সদা শান্ত শেখ প্যালেস আজও তার বৈশিষ্ট্যের অটল দেখে পাখিরা বোধহয় কিছুটা রুষ্ট। কিচিরমিচির শব্দে নিন্দে মন্দ করে নিচ্ছে। আজকের দিনেও কেন এত নীরবতা? এই নীরবতা শান্তির নয়, এই নীরবতা স্তব্ধতার, নিথরতার, নিষ্প্রাণের। আজ এলাকাবাসীর ঘুম ভেঙেছে মসজিদের মাইকে অ্যালান শুনে। ঘুম ভেঙে স্থানীয়রা ছুটে এসেছে, যেরকম দৃশ্য কামনা করেছে তা দেখেনি। বাড়ির 2টি কাজের লোক কাঁদছে শুধু, অথচ যাদের কাঁদার কথা তাদের একজন জ্ঞানশূন্য, অন্যজন পাথর। ভাগ্যের নির্মম পরিহাসে বাড়ির ছেলেটা এ সময় দেশে নেই। যত ব্যবস্থা ব্যস্ততা সবটা পড়েছে নিঃশব্দের উপর। বেচারা সদ্য অসুস্থতার ধকল সামনে ওঠা শরীরে একাই ছোটাছুটি করছে। শেখ প্যালেসকে সবাই এক নামে চিনত, যার বদৌলতে যার জীবনটা ছিল শুধুই অগ্রগতির অবনতি, যাকে টলাতে পারেনি সেই সুলতান শেখ শেষমেশ অবনত হলেন মৃত্যুর কাছে। গত রাতে আকস্মিক স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। সারা রাত ধরে ডাক্তাররা শুধু একটা হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আয়ু যেখানে শূন্য, চেষ্টা সেখানেই বৃথা। ডাক্তারদের সকল বিদ্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুলতান শেখ চিরনিদ্রা গ্রহণ করেছেন। ফজরের আজানের সঙ্গে সঙ্গে লাশবাহী গাড়ি শেখ প্যালেসের ফটক অতিক্রম করেছে। মেহজাবিন একই দৃশ্য দেখেছিল 8 বছর বয়সে। একই রকম গাড়ি তার মাকে নিয়ে এসেছিল, আজ আনলো বাবাকে। একই ধাক্কা মেহজাবিনের চেতনাকে যাতনায় পেষণ করে বাহ্য জ্ঞান রহিত করলো। তাকে সামলানোর দায়িত্ব যথারীতি জোরেও তানি খালায় নিলেন। সুলতান শেখের প্রাণহীন দেহ আপন মানুষের সান্নিধ্য বলতে শুধু সুমাকে পেলেন। প্রথম স্ত্রী বিয়োগের পর সুলতান শেখের প্রেমহীন অগোছালো মনটাকে যেই নারী নিজের হাতে গুছিয়ে দিয়েছিলেন, খরা বেষ্টিত মনে নতুন করে সৃষ্টি করেছিলেন ভালোবাসার নতুন ফোয়ারা। নাতি দীর্ঘ দাম্পত্যের জীবনে সুমা কোনোদিন স্বামীর আগের স্ত্রীকে অসম্মান করেননি, সুলতান শেখের অনুভূতিকে অপমান বা তাচ্ছিল্য করেননি। সুমা অন্যের স্থান দখল করতে চাননি, চেয়েছেন নিজের আলাদা স্থান তৈরি করে নিতে। পেরেছিলেন কি? বিয়ের শুরুর দিনগুলোতে তা সম্ভব ছিল না। সুলতান শেখ বেশি অন্যমনস্ক থাকতেন। সুমার গুমরা মুখ দেখে মাঝে মাঝে অপরাধীর সুরে বলতেন, তোমার সঙ্গে বোধহয় অবিচার করেছি। সুমা বলতেন, সুবিচার মন থেকে না জাগলে দরকার নেই। মন থেকে একা একা জাগেওনি। বহু প্রচেষ্টা অনুভূতি ক্ষয়ের ইতিহাস রয়েছে স্মৃতিতে। আজ এই ক্ষণে সুমা উপলব্ধি করতে পারছেন নিজের স্থান তিনি পেয়েছেন। হাসপাতালে নেওয়ার সময় সুলতান শেখের জ্ঞান ছিল, কেন কে জানে। সুমার মনে হয়েছিল সময় আর নেই। 1 দশক আগে এই অসুস্থতার ছায়া সুমা তার মায়ের মুখে দেখেছিলেন, এরপর মা আর ফেরেনি। সুমা মেয়ে জামাইয়ের উপস্থিতি দৃষ্টির আলোকে ফেলে স্বামীর বুকের উপর ঝুঁকে বলেছিলেন, এক জীবনে আমার ভালোবাসার মানুষের বড্ড অভাব ছিল। অভাবের মাঝেও তুমি ছিলে ধ্রুবতারার মতো। আমি জানতাম
পুরো দুনিয়া আমায় ক্ষত বিক্ষত করলো, তুমি আসো যে ক্ষতে শুশ্রূষা করবে, আমায় আগলে রাখবে। সেই আমি হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতের কারণ হলাম। হতে পারে আমার পরিচয়ে ছলনা ছিল, কিন্তু আমার অনুভূতি, দায়িত্ব, কর্তব্য কোনো ছলনা ছিল না। তুমি আমাকে ক্ষমা করো। সুলতান শেখ ক্ষমা করেছিলেন কিনা এ নিয়ে তর্কের অবকাশ থাকতে পারে, তবে ওনার মনে সুমার প্রতি ভরসার স্থানটা ঠিক কোথায় ছিল তা বুঝিয়ে দিয়েছিলেন স্বল্প বাক্যে। তোমারই সব দেখে রেখো। তোমারও সব। এই বাক্যটা শোনার জন্যই কি এতগুলো বছর সাধনা করেননি সুমা? স্বামী তার, সন্তান তার, সংসার তার, কেউ তাকে বহিরাগত ভাববে না। টাকা দেখে 2 বাচ্চার বাপের গলায় ঝুলে পড়েছে বলে আড়ালে হাসি তামাশা করবে না। সুমা ছিলেন তপ্ত বালিতে হাঁটতে থাকা এক পথিক, সুলতান শেখ এক বট বৃক্ষ। সুমা ছায়ায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেই ছায়া যখন একটু একটু করে সরে যেতে শুরু করেছে, সুমা আবারও সেই অতীতের মতোই অসহায় বোধ করতে লাগলেন। তারপর সুমা আর কোনো কথা বলেননি। সুলতান শেখও না। প্রাণ থাকতে যে হাতটা আঁকড়ে ধরেছিলেন, প্রাণহীন অবস্থাতেও সুমা ছাড়েননি। একটু পরপর মুখটা ছুঁয়ে দিচ্ছেন। আর তো ছোঁয়া হবে না। ঠান্ডা ত্বকের স্পর্শে মুখ ফসকে বলে দিতে চাইছিলেন, শরীর যে বরফ হয়ে গেছে। গরম জামা কোথায় তোমার? বুকে কপ বসে যাবে তো। আদাত বাড়ির সকলে মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ছুটে এসেছে শেখ প্যালেসে। চাঁদনি বেগম সুমার মাথায় হাত রাখতেই সুমা নিথর সুরে বললেন, খালাম্মা, জাওয়াত কি খবর পেয়েছে? কত দূর আছে ও? মিহার জ্ঞান ফিরেছে? ডাক্তার ডাকুন। বাবাকে শেষ দেখা দেখবে না ছেলে মেয়েরা? চাঁদনি বেগম চোখের পানি সামলাতে পারেন না। সুমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, একটু কাঁদো মা, বুকের মাঝে এত ভার পুষতে নেই, নিজেকে হালকা করো। সুমা তখনও বিড়বিড় করেই যাচ্ছিলেন। আশেপাশের সবার কান্নার শব্দে চাঁদনি বেগম শুনতে পাননি। সুমা বলছিলেন, ওরা আমার স্বামীকে খুন করেছে, যেভাবে আমার মাকে করেছিল। জাওদের কাছে বাবার মৃত্যুর সংবাদ পৌঁছেছে প্রায় 5 ঘন্টা পর। যাওয়ার তখন আমিরাত ফ্লাইটে সদ্য অবতরণ করেছে। নিশান্ত তাকে 5 ঘন্টা পর রিচ করতে পেরে ঠান্ডা মাথায় বলেছে, জাওয়াত, চায়না নয়, তুই ঢাকায় ফিরবি। ইমিডিয়েট টিকিট কেটে ফিরবি। জাওদের বুকের ভেতরটা অজানা কারণে ডিপ ডিপ করে উঠেছিল। তখন বলে উঠেছিল, সব ঠিক আছে নিশান্ত? বাবা, মিহা? বাবাকে দেখতে আয়, যত তাড়াতাড়ি পারিস আয়, এরপর আর দেখা হবে না। জাওয়াদ এরপর কিভাবে কি ম্যানেজ করেছে ও স্মরণে নেই। রাতে স্ত্রী সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে ওরা। ফর্মালিটি শেষ করে বের হতে হতে মধ্যরাত। এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি কবরস্থানে নিয়ে গেছিল নিশান্ত। বাবাকে কয়েক মিনিটের জন্য দেখতে পেয়েছিল সে। শোক প্রকাশের অবকাশ দেওয়া হয়নি। দাফন কার্যে এমনিতেই অনেকটা দেরি হওয়ায় লাশ নরম হয়ে গেছিল। জাওয়াত ক্ষুরগ্রস্তের মতোই কবরে মাটি দিতে পেরেছিল শুধু। মাটি দেওয়া যখন শেষ হলো, মৃতের আর কোনো কাজ বাকি রইল না। তখন কাদার জন্য বিস্তর অবকাশ পেয়ে জাওয়াত কবরের উপর হুমড়ি খেয়ে পড়ে রইল। মাঝরাতে বাড়ি ফিরেই শাওন ছুটে গেল মেহজাবিনের কাছে। মেহজাবিন সকাল থেকে একটানা কেঁদে এখন নিস্তেজ প্রায়। চোখে জল না ফুরালেও দেহে শক্তি ফিরেছে। শাওন এসে ওকে জোরে ধরে ফুপিয়ে উঠল, বলল, জাবিন রে, কি হয়ে গেল, কি হয়ে গেল? এমন একটা সময়ে আমার কাছে থাকতে পারলাম না। বাবাকে শেষবার মতো দেখা হলো না। মেহজাবিন ক্ষীণ সুরে উচ্চারণ করলো, ভাইয়া? নিশান্ত ভাইয়া এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে। মেহজাবিন অসহায় সুরে বলল, মা চলে যাওয়ার পর বাবার সঙ্গে আমার সম্পর্কটা শুধুই মান অভিমানের হয়ে গিয়েছে। বাবা ব্যস্ততায় আমাদের সময় দিতেন না। আমিও ভেবে নিতাম নতুন মা আসার পর আমরা পর হয়ে গেছি। আমি কখনো মুখ ফুটে অভিযোগ করতাম না, শুধু মনের মাঝে জমিয়ে রাখতাম। ভাবতাম বড় হয়ে একদিন ফাঁকি দিয়ে চলে যাব, বাবা আমার দুঃখে শোকে কাঁদবে, কিন্তু আমাকে আর পাবে না। কিন্তু যেদিনই বাবা ঘুমাতে যাওয়ার আগে বলতেন, আম্মু আমার কাছে এসে বসো, আমি বাবার পাশে বসে সব অভিযোগ ভুলেই যেতাম।
বাবা বলতেন আমি তার প্রাণের সবচেয়ে মূল্যবান টুকরা। আমার চেয়ে বেশি ভালো উনি আর কাউকে বাসেন না। শুনে নিজেকে খুবই বিশেষ কিছু মনে করতাম আমি। আর ভাইয়া হিংসায় জ্বলে পড়ে যেত। ওইটুকু মুহূর্তগুলোর জন্য হলেও আমি পাহাড় সমান অভিমান ভুলতে পারি। আম্মু ডাক্তার শোনার জন্য হলেও দিনের পর দিন অপেক্ষা করতে পারি। কিন্তু বাবা আমার সমস্ত অভিযোগের ঊর্ধ্বে চলে যাবেন এই তো ভাবিনি রে। আমি আর ভাইয়া এতিম হয়ে গেলাম। মেহজাবিন অনেকক্ষণ ধরে এক নাগারে মনের ভারযুক্ত কথাগুলো উগরে দিয়ে শাওনকে জড়িয়ে ধরে কাঁদল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে এলে ওকে শুয়ে দিয়ে শাওন গেল তার পরিবারের কাছে। বাড়ি এসে আরও একটা দুঃসংবাদ শুনেছে সে, শুভার অ্যাক্সিডেন্টের খবর। মেয়েটা এখনও হাসপাতালে আছে। আজাদ বাড়ির সকলে হাসপাতাল ও শেখ বাড়ি মিলিয়ে ছুটাছুটি করছে। শাওন দোতলা থেকে নামতেই আচমকা মাথা ঘুরে পড়ল। বাড়ির সবাই ওকে নিয়ে ব্যস্ত হলো। সঙ্গে সঙ্গে জাওয়াতকে নিয়ে নিশান্ত বাড়ি ফিরে এসেছে। সদর দরজায় পা দিতেই দেখল শাওনকে ঘিরে মেয়ে মহলের জটলা। ফ্লাইটে ওঠার আগে থেকেই শাওন বমি করেছে কয়েকবার। 2 দিন ধরে অসুস্থ ছিল ভীষণ। ওরা দুজনেই ভেবেছিল ওসব ঘোরাঘুরির সাইড ইফেক্ট। কিন্তু অভিজ্ঞ নারীদের পরীক্ষা নিরীক্ষা ও জিজ্ঞাসাবাদের পর কে যেন বলে উঠল, নাতনি আসার সুখবরটাও শুনে যেতে পারলো না মানুষটা, একেই বলে কপাল। জাওয়াদের পা দুটো কেউ সিমেন্ট দিয়ে মেঝেতে লাগিয়ে দিল যেন। বিধাতার যোগ বিয়োগের সমীকরণ বুঝতে না পেরে তার 2 চোখ শুধুই নোনা জলে ভাসতে লাগলো। সুখের সত্য প্রবাহে কুকড়ে আছে শেখ প্যালেস। শীতের প্রকোপ যেভাবে প্রকৃতি থেকে আর্দ্রতা শুষে নিয়ে ফাটল ধরায়, তেমনি সুখের প্রকোপ বাড়ির প্রতিটি সদস্যের মন থেকে সকল আনন্দ শুষে নিয়েছে। সুলতান শেখের মৃত্যুর 4 দিন পেরিয়েছে। 4 দিনেও কারো মাঝে স্বাভাবিকত্ব আসেনি। জাওয়াদ অফিস ফেলে বসে আছে। সুমার ব্যবসায়িক কর্মেও অনাগ্রহ সৃষ্টি হয়েছে। নিজের ঘরে সারাদিন রং তুলে নিয়ে আঁকিবুকি করা মেহজাবিন যেন কাঠের পুতুলে পরিণত হয়েছে। সুলতান শেখের মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে নিঃসন্ত মেহজাবিনের বিয়ের খবর প্রকাশ্যে চলে এসেছে। কেউ কেউ গোপনে বিয়ে হওয়া নিয়ে ভ্রুকুটি করেছে। কেউ বা বলেছে মরার আগে 2 ছেলে মেয়ের গতি করে যেতে পেরেছে লোকটা। মেহজাবিন 4 দিনে শুকিয়ে গেছে। আচরণ নিস্তরঙ্গ নদীর মতোই শান্ত। নিঃশান্তের কোনো কাজেই সে রাগ করে না, জেদ দেখায় না। নিঃশান্ত ওকে জ্বালায় না। দিনে অফিস করে এসে রাতে শেখ বাড়িতে থাকছে। স্ত্রীর দেখভালের ভারটা ভালো মতোই পালন করছে সে। গতকাল রাতেও নিঃশান্তের হাতে খাবার খেয়েছে মেহজাবিন। মুখে লোকমা তুলে দিতে দিতে নিঃশান্ত বলেছিল, প্রকৃতি দায় রাখে না। কদিন আগে তুমি আমার সেবা করেছ, এখন আমি করছি। তেমনি তোমার প্রতি আমার যে অনুভূতি রয়েছে, কোনোদিন আমার প্রতিও তোমার সেই অনুভূতি জন্মাবে হয়তো। মেহজাবিন যথারীতি আজও অপেক্ষায় ছিল সন্ধ্যার পর নিঃশান্ত ফিরবে। কিন্তু রাত হয়ে গেলেও বান্দার কোনো নাম গন্ধ পাওয়া গেল না। মেহজাবিন ফোন করার মোবাইলটা নিতেই দেখলো নিঃশান্তের ফোন থেকে ছোট মেসেজ এসেছে। ব্যস্ত আছি, রাতে ফিরবো না, ফাঁকিবাজি রেখে নিজের যত্ন নাও। মেহজাবিনের মন খারাপ হলো। সে ফোনটা ঘরে রেখে ভাইয়ার সন্ধানে বের হলো। জাওয়াতকে মিসেস সুমার অতীত সম্পর্কে খোলাসা করে জানিয়েছে নিঃশান্ত। দেশে ফেরার পর একটার পর একটা ধাক্কায় তার মনোজগৎ অস্থির হয়েছিল। আম্মুর ইতিবৃত্ত শুনে বোধহয় সবচেয়ে বড় ধাক্কাটাই খেয়েছে। যে গোপনীয়তা এতদিন তার কাছে একরকম ছিল, এখন ডালপালা মেলে সেটা হয়ে উঠেছে আরো গভীর। মেহজাবিন এসে ভাইয়ের পাশে বসলো, বলল, তুমি বলেছিলে আমায় সবটা বলবে, সে সময়টা কি আসেনি? উত্তরে জাওয়াত প্রলম্বিত শ্বাস ফেলল। সময় নয়, সুসময়ের অপেক্ষায় ছিল সেও তার বাবা। নিয়তির পরিহাসে তা অসময়ে পরিণত হয়েছে। তবু যার উপর থেকে পর্দা সরে গেছে তাকে আর ঢেকে রাখার চেষ্টা করলো না জাওয়াত। মেহজাবিন মনে মনে নিজেকে প্রস্তুত করলো আরও কিছু শোনার। মাস 3 আগে জার্মানি থেকে বায়ের প্রতিষ্ঠানের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা। তারা দেশের প্রথম সারির তৈরি পোশাক শিল্প কারখানার সঙ্গে একটা ডিল করবে, পাশাপাশি বিনিয়োগ করবে বিরাট এক অর্থ। তার আগে কারখানার পরিবেশ, উপাদানের গুণগত মান ও শ্রমিক অধিকার ইত্যাদি নীতিমালা সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে কিনা তা সচক্ষে পর্যবেক্ষণ করবে তারা। বায়ার প্রতিষ্ঠানটির প্রথম পছন্দ ছিল শেখ টেক্সট, কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে আগেও তাদের কাজ হয়েছে।
তাদের গুণগত মান সম্পর্কে বায়রা আগে থেকেই অবগত ছিল। সুলতান শেখ ও জাওয়াদও চাইছিল এই ডিলটা কোনো ক্রমে যেন হাতছাড়া না হয়, তাই প্রস্তুতিও চলছিল বেশ। কিন্তু বায়ের আসার কিছুদিন আগেই হঠাৎ একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। একজন নারী কর্মী গুরুতর আহত হয়ে মারা গেল কারখানার যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে। তখন সদ্য অফিস ছুটি হয়েছে, বেশিরভাগ লোক অফিস থেকে বেরিয়ে গেছে, অফিস ভবন প্রায় শূন্য। এমন সময় মেয়েটি অফিসের বাইরে না গিয়ে কেন আরও ভেতরে গেল? যন্ত্র যখন বন্ধ হয়ে যাওয়ার কথা তখনও কেন চালু ছিল? আর সেখানে ত্রুটি বা কেন ধরা পড়লো? এসব নিয়ে ভেবে অবকাশ যাপনের সময় ছিল না সুলতান শেখের। লোক জানাজানি হবার আগেই তিনি ব্যাপারটা সামলে নিলেন। উচ্চপদস্থ কর্মকর্তাকে ঘটনাটি চেপে যেতে বলা হলো। কোনোভাবেই ফাঁস হয়ে গেলে ডিল হাতছাড়া হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অবহেলা, ত্রুটিপূর্ণ মেশিনারিজ ও শ্রমিকের প্রাণহানির জন্য ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বায়ার প্রতিষ্ঠান থেকে স্যাংশন পড়তে পারে তাদের কোম্পানির উপর। রপ্তানিতে ধস নামবে, শ্রমিকরা আরও ক্ষেপে গেলে আন্দোলনে নামবে। এতগুলো ধাক্কা সুলতান শেখের অর্থনৈতিক মেরুদণ্ডই শুধু ভেঙে দেবে না, পাশাপাশি দীর্ঘদিনের গৌরব সম্মানকে ধূলিসাৎ করবে। নিহত মেয়েটির পরিবারে খোঁজ নিয়ে জানা গেছে, মেয়েটির মাও একটি শিশুপুত্র ছাড়া পৃথিবীতে কেউ নেই। তারা দুস্থ, অসহায়, সুতরাং তাদের পক্ষ থেকে মামলা করার ভীতি ছিল না। সুলতান শেখ কোনো দিকে ফাঁক ফোকর রাখতে চাইলেন না। মেয়েটির মাকে জানানো হলো তাদের মেয়ে নিখোঁজ। অফিস থেকে বৃদ্ধা ও তার নাতের সমস্ত দেখভালের দায়িত্ব নেওয়া হলো। সব দিক যখন সামনে নিচ্ছিলেন তখনই ঘটল আরেকটি আশ্চর্যজনক ঘটনা। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ছিল, মেয়েটির মৃত্যুর চাক্ষুষ প্রমাণ সেই ফুটেজ। মৃত্যুটি যান্ত্রিক দুর্ঘটনা, কর্মীর অসতর্কতা নাকি ষড়যন্ত্র বা ফাঁদ তা জানার একটাই উপায় ছিল। সেই প্রমাণ লোপাট করে অফিসের জিএম ফাহাদ হোসেন মালিকের সঙ্গে প্রতারণা করলেন। আকস্মিক চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। আর এই মাঝে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জাওদের আকদের আয়োজন হলো। সকলে আনন্দেই মেতে উঠলেও পিতা পুত্রের মনের মাঝে শঙ্কা ঘাপটি মেরেছিল। তারা বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রে ফেসে গেছে। জাওদের আকদের পরেই বায়ের প্রতিষ্ঠান তাদের অফিস ঘুরে দেখে মিটিং করে যায়। জার্মানিতে ডিলের ব্যাপারে যাবতীয় ফর্মালিটি চূড়ান্ত করতে আমন্ত্রণ জানায়। আর তখনই ওদের শঙ্কাকে সত্যি করে দিয়ে জাওদের কাছে হুমকিমূলক বার্তা আসতে শুরু করে। জাওয়াদ বুঝে ফেলে এটা বিজনেস রাইভাল কারো কাজ। ফাহাদ হোসেনকে কাজে লাগিয়ে শেখ ইন্ডাস্ট্রির মেরুদণ্ড ভেঙে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল যখন হুমকিদাতা প্রকাশ্যে সে শর্ত দিল জার্মান বায়ার কোম্পানির সঙ্গে ডিল বাতিল করতে হবে, আর যদি না করে তবেই ঘটনার সাক্ষী ফাহাদকে দিয়ে সত্যিটা ফাঁস করে মামলা দায়ের করবে, শ্রমিক সংগঠনকে খেপিয়ে তুলবে, স্যাংশন পড়বে প্রতিষ্ঠানের উপর। সুফি ও শায়েকদের প্রাতিষ্ঠানিক রেশারেশি আগে ছিল অপ্রকাশ্যে, এই ঘটনার মাধ্যমে তা প্রকাশ্যে এলো। সে পর্যন্ত জাওয়াদ বিচলিত হয়নি, ভেবেছিল উপায় একটা পেয়েই যাবে, তবু অন্যায়ের কাছে যোগ্যতাকে হারতে দেবে না। জাওয়াদ বিচলিত হলো যখন বুঝলো মাহিরের চোখ পড়েছে তার বোনের উপর। তারা দ্বিতীয় প্রস্তাব রাখলো, সব প্রমাণ লোপাট করে দেবে। শেখদের ক্ষতি তারা চায় না, ওরা চায় আত্মীয়তা করতে। মিহার সঙ্গে মাহিরের বিয়ে দিয়ে পারিবারিক ও ব্যবসায়িক জোট শক্ত করবে। কিন্তু যেখানে একবার স্বার্থ ও প্রতিহিংসার গন্ধ পাওয়া যায় সেখানে আর যাই হোক হৃদ্যতা তৈরি হয় না, তৈরি হয় শত্রুতা। মাহির প্রস্তাব দিয়ে থেমে রইল না। মিহার আশেপাশে তার উপস্থিতি প্রকট হতে শুরু করলো। মিহার কাছে ফুল আসা, গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া ও সর্বদা নজরে রাখা যেন সুফিদের পক্ষ থেকে একটি নীরব হুমকি ছিল জাওদের কাছে। মিহার শেখ ইন্ডাস্ট্রির 30% শেয়ার হোল্ডার। প্রতি মাসেই বাবা ভাই তার অ্যাকাউন্টে বরাদ্দকৃত লাভাংশ জমা করে দেয়। অসামান্য রূপ, সম্পদ ও ব্যবসায়িক স্বার্থে অনেক বিবাহযোগ্য পাত্রের পরিবারের নজর ছিল মিহার উপর। সুফিদেরও ছিল। সুলতান শেখ সন্তানদের কখনো ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করতে চাননি, তাই ঠিক করেছিলেন গ্র্যাজুয়েশনের পর মিহাকে আমেরিকায় সেটেল করার ব্যবস্থা করবেন। তার আগেই পরপর কতগুলো দুর্ঘটনা সাজানো জীবনে অশান্তি নামলো। একটা নিরীহ মেয়ের অপমৃত্যুর খবর ধামাচাপা দেওয়ার সুলতান শেখের মনে অপরাধ বোধ ছিল প্রবল। সন্তানের মতো যত্ন দিয়ে একটু একটু করে গড়ে তোলা প্রতিষ্ঠানে অন্যের সন্তানের মৃত্যু হওয়ার ঘটনাটি ওনার মাঝে ভীতি ও অনুশোচনা
সৃষ্টি করেছিল। হতে পারে সেটি দুর্ঘটনা, হতে পারে ষড়যন্ত্র, কিন্তু দিন শেষে নিজের সন্তানের কথা ভেবে পরের সন্তানকেই ঠকাতে হয়েছে। নিজের ক্ষতি করে পরের মঙ্গল চাওয়ার মতো উদার তিনি নন। আবার বিনা দোষে পরের ক্ষতি মেনে নেওয়া ছিল যাতনার পরিণামস্বরূপ। ধীরে ধীরে ওনার মানসিক শান্তি বিলুপ্ত হয়। তার উপর সফিদের হুমকি ও মেয়ের নিরাপত্তার চিন্তার ত্রিমুখী সংঘর্ষে হার্টের উপর চাপ বাড়তে থাকে, আর ফলে হার্ট অ্যাটাকের উপসর্গ নিয়ে প্রথমবার হসপিটালাইজড হন। সেই থেকে অসুস্থতা ওনার পিছু ছাড়েনি। এদিকে বাবার অসুস্থতায় জাওয়াদের দুশ্চিন্তা বেড়ে যায়। সুলতান শেখ সুস্থ থাকলে তিনি একাই পরিবারের নিরাপত্তার দিকটা নিশ্চিত করতেন। ওনার অসুস্থতায় যদি জাওয়াদ জার্মানি চলে যায়, তখন পরিবারটি অনিশ্চয়তায় পড়ে যাবে। একদিকে তার ব্যবসায়ী সত্তা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টক্কর দিতে চায়, অন্যদিকে পারিবারিক সত্তাটি দমকা হাওয়ায় প্রদীপের শিখার মতোই টিরটির করে কাঁপে। এমন সংশয়াকুল পরিস্থিতিতে নিশান্তের আগমন ও প্রভাব ছিল পরিত্রাতার মতো। মিহার নিরাপত্তা নিয়ে সে আগেই সচেতন অবস্থান নিয়েছিল। ঘাপটি মেরে থাকা সুযোগ্য পাত্রটি আবিষ্কার করতে পেরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিল অনতিবিলম্বে বোনকে পাত্রস্থ করবে। মিহার অমতে হলেও এছাড়া আর কোনো উপায় ছিল না ওদের কাছে, কিংবা থাকলেও মাথায় আসতে দিত না নিশান্ত। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।